আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। সরকারি চাকরিজীবীদের জিরো রিটার্ন। আসলে আমরা জানি যারা সরকারি চাকরিজীবী আছে তাদের কিন্তু অনেকেই টিন সার্টিফিকেট খোলা আছে, তার মানে তাদেরকে কিন্তু প্রতি বছরই কী করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, যদিও তারা কিন্তু ট্যাক্সের আওতায় পড়েনি। তো চলুন আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা চলে যাব সরকারি চাকরিজীবীদের জিরো রিটার্ন কীভাবে প্রিপেয়ার করতে হয় এবং কী কী বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। তো আমি কিন্তু লগ ইন করে রেখেছি। দিস ইজ দ্য ফার্স্ট পেজ অফ ই ট্যাক্স এনবি ওয়েবসাইট। তো অ্যাসেসমেন্ট ইনফরমেশন হেডস অফ ইনকাম আপনারা দেখতেছেন, দুটি কিন্তু এখানে মানে মেইন মেনু আছে, একটা লেফট অ্যান্ড রাইট। লেফটে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইনফরমেশন, আর এর আন্ডারে কিছু আছে বাই ডিফল্টই বেশিরভাগ থাকে, যেমন রিটার্ন স্কিম, এটা সেফ থাকে বাই ডিফল্ট। অ্যাসেসমেন্ট ইয়ার, এটা বাই ডিফল্টই থাকে। ইনকাম ইয়ার, এটা বাই ডিফল্টই থাকে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। হ্যাঁ, আপনার ট্যাক্সেবল ইনকাম তো অবশ্যই থাকে, প্রত্যেকেই ট্যাক্সেবল ইনকাম থাকে যারা আমরা সরকারি চাকরিজীবী। তো ইয়েস দিবেন, এখানে একটু দেখার বিষয় আছে, যদি নো থাকে ইয়েস দিবেন, আর কিছু না। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, আপনার কোনো ইনকাম আছে যেটি আপনি সম্পূর্ণরূপে আর কি একবার কর অব্যাহতি চাচ্ছেন, এমন ধরনের ইনকাম থাকলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট বাই ডিফল্টই থাকে। আমরা এখন চলে যাবো হেডস অফ ইনকামে, দেখতে পাচ্ছেন রাইট সাইডে, খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট এটা। তো এখন কথা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তো অবশ্যই দিবেন, আপনি চাকরি থেকে আয় দেখাচ্ছেন। পাশাপাশি যদি আপনার এগ্রিকালচার কোনো বাড়ি ভাড়া বা যে কোনো ভাড়া, গাড়ি ভাড়া বা ভাড়া সংক্রান্ত কোনো ইনকাম থাকে, রেন্ট ইনকাম আর কি যাকে বলা হয়, ইনকাম ফ্রম রেন্ট, এই জাতীয় কিছু থাকলে অবশ্যই এটা আপনি টিক দিবেন। আর ইনকাম ফ্রম এগ্রিকালচার, যদি আপনি এগ্রিকালচার কিছু জমি থাকে, সেখান থেকে যদি আপনি কিছু টাকা পান, আয় হয় অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই টিক দিবেন। ইনকাম ফ্রম বিজনেস, আর বিজনেসটা আমাদের একটু দেখতে হবে, যাদের অনেকের ব্যবসা থাকে। বিজনেসে কী বলতেছে, সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম এনি সোল প্রোপাইটরশিপ বিজনেস অর এনি প্রফেশন। হ্যাঁ, আপনার যদি কোনো ব্যবসা থাকে আর কি, তো তাহলে অবশ্যই এটা টিক দিবেন। ক্যাপিটাল গেইনস, হ্যাঁ এটা একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মূলধনী যেটা মূলধনী বিনিয়োগ বা যেটাই হোক, যেটা সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস। হ্যাঁ, আপনার যদি হঠাৎ করে কোনো ক্যাপিটাল মূলধন যদি ট্রান্সফার হয়ে যায়, আপনার কাছে আগে ট্রান্সফার হয়ে আসে, ফর এক্সাম্পল কি, সেটা কোনো প্রপার্টি সেল করেন অথবা শেয়ার ট্রান্সফার হলো। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি তো জমি বিক্রি করেছি, আমার একটা হঠাৎ করে ক্যাপিটাল চলে এসেছে হাতে, আমি কোন খাতে আমি এটা মানে জমা করব বা কোথায় আমাকে কাজ করতে হবে। তো এখানে ক্যাপিটাল গেইনসে আপনাকে ক্লিক করতে হবে। মনে রাখবেন, জমি বিক্রির টাকা সমস্তগুলোই কিন্তু এখানে আপনার হচ্ছে ক্যাপিটাল গেইনসের আন্ডারে আসবে, এটা জাস্ট ক্লিক করবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এটা কিসের আওতায় পড়ে, সিলেক্ট দিস হেড ইফ ইউ রিসিভড এনি ইন্টারেস্ট অর প্রফিট অন সেভিং সার্টিফিকেট, ডিভেঞ্চার্স অর আদার সিকিউরিটিস। এখানে বলতেছে যে অবশ্যই আপনি এই হেডটি নির্বাচন করবেন যদি আপনি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন, যদি আপনার সঞ্চয়পত্র থাকে, আপনার যদি কোনো অন্য আদার কোনো যদি নিরাপত্তামূলক যদি কোনো অ্যাসেট থাকে, ফিনান্সিয়াল অ্যাসেট থাকে, এফডিআর বা ফিক্সড ডিপোজিট যেটাই হোক, অন্য ধরনের কোনো যদি আপনার থাকে আর কি, ইনকাম থাকে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে, তো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা আপনার অর্থনৈতিক সম্পদ থেকে আয় দেখাতে হবে। তো এটা আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমার কোনো ইনকামই নেই, যার কারণে আমি ক্লিক করছি না, আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে আপনারা যদি এর আওতায় পড়েন, মানে কোনো হেডসের মধ্যে যদি আপনি পড়ে যান, মানে হেডস অফ ইনকামের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু ক্লিক করবেন। আরেকটা আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্য সোর্সগুলো কী কী আমরা দেখে নেই। সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম রয়্যালিটিস আর কি, ফিজ, টেকনিক্যাল ফিজ, ক্যাশ সাবসিডি, লাইসেন্স, লটারি উইনিং, or if your income does not fall into any of the specified 6 heads of income। এখানে বলতেছে আপনি যদি কোনো রয়্যালিটিস বা কোনো ফিজ অথবা টেকনিক্যাল ফিজ আপনি মাধ্যমে যদি ইনকাম করে থাকেন, ক্যাশ সাবসিডি যদি আপনি পেয়ে থাকেন, লাইসেন্স বা লটারি পেয়ে থাকেন, এই ধরনের যদি কোনো, অথবা আপনার এর আগে কোনো মানে উপরে হেডস অফ ইনকামে আপনি এই ধরনের তথ্য দেননি,
বা উপরে হেডস অফ ইনকামের সাথে আপনার কোনো তথ্য আসে না, সেক্ষেত্রে আপনি এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস ক্লিক করে তার তথ্যটা দিবেন। তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে আপনি এখানে যতগুলো হেডস অফ ইনকাম ক্লিক করবেন, পরবর্তী ইনকাম পেজে গিয়ে ততগুলো পেজে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমি বলে দেই, আপনি সাপোজ আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে তো দিবেনই, তা বাদে যদি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় দুটি হেডস অফ ইনকাম, তার মানে দুটি আর এই যে একটি যেটি টিক দেওয়া আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তিনটি হেডস অফ ইনকাম নিয়ে আপনি যদি মানে রিটার্ন জমা দিয়ে মানে 7 কন্টিনিউ যান, তার পরবর্তী ইনকামে গিয়ে আপনার 3টি পাতায় কিন্তু পূরণ করতে হবে। কিন্তু এই জন্য আপনার নেসেসারি কিছু ইনফরমেশন সংগ্রহ করে রাখতে হবে। তো অবশ্যই আপনি যখন যে সংক্রান্ত এখানে হেডস অফ ইনকাম দিবেন, সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু আপনার নোট খাতায় যেন লেখা থাকতে হবে। তাহলে আপনার সুবিধা হবে কি, যে সমস্ত তথ্য ওই পাতায় গিয়ে আপনার ইনকাম পাতায় ইনকাম পেজে গিয়ে চাবে, তাহলে কিন্তু তখনই আপনি সেটা দেখে দেখে নোট খাতা দেখে দেখে জাস্ট ইনপুট করতে পারবেন। এটাই শুধু আপনাদের রিমাইন্ডার, আর কিছু না। আরও কিছু আমাদের আছে, এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস অ্যাজ এ পার্টনারশিপ অফ এ ফার্ম। আপনি যদি ফার্মের পার্টনার হয়ে থাকেন, অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি অ্যাসোসিয়েশন অফ, এটা কি অ্যাসোসিয়েশন অফ পার্সন নাকি, যাই হোক, যদি মেম্বার হয়ে থাকেন। ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশের বাইরে থেকে যদি আপনার আয় থাকে। ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অফ মাইনর চিলড্রেন, যেগুলো নট অ্যাসেসড সেপারেটলি। এখানে বলতেছে যদি আপনার কোনো স্বামী স্ত্রী দ্বারা যদি আয় থাকে, অথবা কোনো সন্তানের দ্বারা যদি আয় থাকে, যাদের কারণ কোনো টিন সার্টিফিকেট নেই, যাদের কিন্তু কোনো ইনকামে অদ্যাবধি অ্যাসেস করা হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শেষেরটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো হেডস অফ ইনকাম আমরা কিন্তু ডিসকাস করলাম, খুব একটা ইম্পর্টেন্ট পেজ, একটু সময় লাগলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো আমরা এখন 7 কন্টিনিউ চলে যাব পরের পেজে। তো পরের পেজে সাধারণত পরের পেজেরই কিন্তু সেকেন্ড পার্ট মনে রাখবেন। প্রথম পেজে দুটি অপশন থাকে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যান্ড হেডস অফ ইনকাম, আর এখানে থাকে এডিশনাল ইনফরমেশন অ্যান্ড আইটি 10B রিকোয়ারমেন্টস। তার মানে প্রথম পেজের দুটি পাতা মনে রাখবেন আপনারা। তো এখানে আমরা কী কী ইম্পর্টেন্ট সেগমেন্ট পাচ্ছি, লোকেশন অফ মেইন সোর্স, মানে এডিশনাল ইনফরমেশন যেটা হচ্ছে লেফট সাইডে থাকে, এনি আদার এরিয়া, এটা কি লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার যে ইনকামের প্রধান উৎস লোকেশনটা, স্থানটা কি, এটা কি আসলে সিটি কর্পোরেশনের ভিতর না বাইরে, এটা আপনার মূল লক্ষণীয় বিষয় বা এখানে ইনফরমেশন দেওয়া একটি বিষয়। আমি যদি এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, তাহলে দেখবেন সবগুলি সিটি কর্পোরেশন এখানে আছে, ঢাকা নর্থ, ঢাকা সাউথ, চট্টগ্রাম অ্যান্ড আদার সিটি, তারপরে এনি আদার এরিয়া। যেহেতু আমি নিজে এনি আদার এরিয়ার মধ্যে পড়ি, আমি একটা থানায় থাকি, জেলাও নয়, যেহেতু থানা এবং জেলা কিন্তু অবশ্যই এনি আদার এরিয়ার মধ্যে পড়বে। এখন অনেক সিটি কর্পোরেশন কিন্তু তার মধ্যে আছে, সেই সিটি কর্পোরেশন যদি আপনি বাসিন্দা হন, সেক্ষেত্রে কিন্তু আদার সিটি কর্পোরেশন দিতে হবে। আর যদি মেইন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হন, সেক্ষেত্রে তো কথাই নেই, ঢাকা দুই অংশ আর কি, নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড ইনক্লুডিং হচ্ছে গিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মনে রাখবেন। তিনটা কিন্তু মেইন বড় সিটি কর্পোরেশন। আমরা এখন চলে যাব, কিছু 3টা অপশন আছে আরও নিচে, 3টা অপশন আমরা একটু বুঝে নেই। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি আপনি হয়ে থাকেন ক্লিক করবেন, প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকলে ক্লিক করবেন, এবং প্রতিবন্ধী ব্যক্তি যদি আপনি লিগ্যাল গার্ডিয়ান হন, সেক্ষেত্রে 3টার মধ্যে একটা ক্লিক করবেন। এবার আমরা চলে যাবো নিচের অপশনে, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনার কিন্তু বিনিয়োগ আছে, আপনি সরকারি চাকরি করেন, আপনার বিনিয়োগ আছে, বিনিয়োগের উপর আপনি কর অব্যাহতি চাচ্ছেন কিনা বিনিয়োগের উপর। তো আমরা সবাই কিন্তু বিনিয়োগের উপর কর অব্যাহতি চাই, সেক্ষেত্রে ইয়েস দিবেন। যদি নোট বাই ডিফল্ট থাকে, ইয়েসটা করে দেবেন, এটা চেক করবেন নাকি এই জায়গাটা। আর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কি শেয়ার হোল্ডার কোম্পানির ডিরেক্টর কিনা। তো সাধারণত অনেকে মানে এটা মানে নোয়ের আওতায় পড়ে, যারা ডিরেক্টর তারা শুধু দিবে। আর আমরা এবার চলে যাবো ডান পাশে, খুব একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, আইটি 10B রিকোয়ারমেন্টস যাকে বলা হয়। এখানে কয়েকটা অপশন আছে, তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল বুঝে শুনে কিন্তু ক্লিক করবেন। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, মানে আপনার সমস্ত সম্পত্তি যদি 50 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। ওন মোটর কার, হ্যাঁ, আপনার যদি নিজস্ব মোটর কার থাকে অবশ্যই ইয়েস দেবেন, আদারওয়াইজ নো। ওন অফশোর প্রপার্টি, সমুদ্র সৈকতে যদি আপনার কোনো প্রপার্টি থাকে। আর হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আর যদি আপনার সিটি কর্পোরেশনের ভিতরে কোনো গৃহ সম্পত্তি থাকে, হাউস প্রপার্টি যাকে বলে, তো থাকলে ইয়েস, আদারওয়াইজ
নো। তো আশা করি বুঝেছেন বিষয়গুলি। আমরা এখন সেভিং কন্টিনিউ চলে যাব। হ্যাঁ, এবার ইনকাম পেজে চলে এসেছি। আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, ইনকাম পেজ। তো ইনকাম পেজটা হচ্ছে এত ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে এইখানে আমরা কিন্তু আমাদের চাকুরি সমস্ত ইনস অ্যান্ড আউট ডিটেলস এখানে দিব। তো আমরা কিভাবে সেগুলো দিব সেটা চলুন আমরা শুরু করি। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমি হ্যাঁ আরেকটা কেবল মনে পড়লো, আমি কিন্তু হেডস অফ ইনকাম দিয়েছি একটা, কিন্তু আপনার যদি তিনটা অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের পাশে আরও দুটো অপশন কিন্তু আসতো, তিনটা হলে তিনটা অপশনে আসতো। তার মানে এখানে আপনাকে তিনটা পেজ কিন্তু আপনাকে পূরণ করতে হবে যদি আপনার হেডস অফ ইনকাম এক্সেস হয়, বেশি হয়, একের অধিক হয়। মনে রাখবেন যতগুলো হেডস অফ ইনকাম আপনি ক্লিক করবেন এই ইনকাম ডিটেলসে এসে ততগুলি কিন্তু পেজ পূরণ করতে হবে। কিন্তু আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই সেই ডাটাগুলো কিন্তু রেডি করে রাখতে হবে লিখে নোটবুকে, তাহলে সুবিধা হবে কি এইখানে আসে মানে খুব ইজিলি ইনপুট করতে পারবেন। তো চলুন আমার যেহেতু একটি হেডস অফ ইনকাম সেটি নিয়ে আলোচনা করি। তো এমপ্লয়মেন্ট টাইপ দেওয়া আছে এখানে, যেহেতু আমি সরকারি চাকরিজীবী আর আজকে রিটার্নটা তো সরকারি চাকরিজীবীদেরই জিরো রিটার্ন। তো এখানে ড্রপ ডাউন লিস্টে দেখবেন যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইব্যাস প্লাস প্লাস, সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িরাই কিন্তু আইব্যাস প্লাস প্লাসের মাধ্যমে পেমেন্ট পায়। আর তারপরে এগুলো হচ্ছে নন গভর্নমেন্ট, তারপরে এগুলো কোম্পানি, আমাদের জন্য প্রযোজ্য নয়। জাস্ট যে যারা পেমেন্ট পায় তারা হচ্ছে সরকারি, এবং প্রথমেটাই আমরা হচ্ছে গিয়ে সেটি সিলেক্ট করব। তো আমরা এখন চলে যাবো নেম অফ দ্য অফিস দিবেন, ডেজিগনেশন পদবি দিবেন, পার্টিকুলার্স খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট। পার্টিকুলার্স মানে গত অর্থ বছরে আপনার সমস্ত কিছু 12 মাসে হিসাব দিতে হবে, যেমন মূল বেতন 12 মাস, বাড়ি ভাড়া 12 মাস, মেডিকেল ভাতা 12 মাস, বাংলা নববর্ষ ভাতা 1টি, উৎসব ভাতা 2টি। মনে রাখবেন এই 5টি কিন্তু বাই ডিফল্ট থাকে ইনকাম পার্টিকুলার্সে। তো এছাড়াও কিন্তু আমরা গভর্নমেন্ট এমপ্লয়িরা অনেক ভাতা পাই। তো দেখেন আমার জন্য 4টি অ্যাপ্লিকেবল হয়েছে, নিচে দেখেন 4টি। যেহেতু এখানে ডিলিট আইকন দেখাচ্ছে লাল কালি দিয়ে, তার মানে বুঝতে হবে এগুলো অ্যাড করা। আমি যে কোনো সময় একটা ডিলিট করতে পারি, তার মানে অ্যাডও করতে পারি, ডিলিটও করতে পারি। যখন দেখবেন যে কোনো ইনফরমেশন আপনার ডিলিট করার অপশন আছে, তার মানে সেটা অ্যাড করারও অপশন আছে, এটা মনে রাখবেন, এটা একটা টিপস। তো আমরা এখন যাবো যে আসলে কী আমরা আমার জন্য প্রযোজ্য হলো। তো শিক্ষা ভাতা আমি পাই, এডুকেশন অ্যালাউন্স, জিপিএফ ইন্টারেস্ট তো অবশ্যই আমি পাই, এবছর গত অর্থ বছর 12 মাসে আমি পেয়েছি এটা ইন্টারেস্টই। আর স্পেশাল পে আমি পেয়েছি এই টাকাটা, আর টিফিন অ্যালাউন্স পেয়েছি এই টাকাটা। স্পেশাল পে বুঝাতে পেরেছি, একটু আমরা ডিসকাস করে নিই। অনেকে জানেন বিষয়টা যে আসলে আমরা যখন নিয়মিত একটা পার্টিকুলার পিরিয়ডের পর যখন আমরা পে স্কেল পাই না গভর্নমেন্ট কর্তৃক, তখন কিন্তু আমাদেরকে একটা বিশেষ প্রণোদনা দেওয়া হয় 5% বেসিকের আর কি মূল বেতনের, সেটাই স্পেশাল পে হিসাবে পরিগণিত, আপনারা মনে রাখবেন। তো এটা আমি এত পেয়েছি, এটাও কিন্তু এখানে দিতে হবে। তো আমার জন্য 4টি অ্যাপ্লিকেবল হয়েছে, আপনার জন্য 5টি 6টি হতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা কোথা থেকে অ্যাড করবো। দেখেন যে প্লাস অ্যাড মোর আছে এখানে, আস্তে আস্তে কিন্তু আপনারা করবেন, আস্তে আস্তে পড়তে আপনারা চেক করবেন আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। দেয়ার আর প্লেন্টি অফ অপশনস হেয়ার, ইউ ক্যান অ্যাড ইউর নেসেসারি ইনকাম ডিটেলস ফ্রম হেয়ার। আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই অ্যাড করতে পারবেন আপনার জন্য যেটি অ্যাপ্লিকেবল, মনে রাখবেন না, ব্যাস জাস্ট এখান থেকে অ্যাড করবেন। আর ভুলবশত যদি অ্যাড হয়ে যায় তো ডিলিট আইকন তো আছে, আপনারা জানেন। তো এটা হচ্ছে কি আমাদের ইনকাম ডিটেলসের এটা ম্যাজিক বা বলতে পারেন মানে হিডেন ট্রিক্স যাকে বলা হয়, এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে আরেকটি কথা, এই তথ্যগুলো পাবেন কিভাবে, যেহেতু আপনি সরকারি একজন চাকরিজীবী, তো আমি কিভাবে পাই, আমি আমার মানে ইয়াটাই বলতেছি স্টোরিটা, সেটা হচ্ছে এই যে তথ্যগুলো, এই যে অ্যামাউন্টগুলো আমি আইব্যাস প্লাস প্লাস কর্তৃক জেনারেটেড কপি দিয়ে কিন্তু ফিল আপ করেছি। তো আপনারা আপনাদের নিজস্ব অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন, আমি আমার অফিস থেকে সংগ্রহ করেছি। জাস্ট আপনারাও কিন্তু আইব্যাস প্লাস প্লাসের তথ্য দিলে কি হবে আপনার মানে একেবারে তথ্যটি নির্ভুল। মানে কি এখানে তো আমরা আইব্যাস প্লাসের মধ্যে বেতন পাচ্ছি, আর আইব্যাস প্লাসের পাশে এমনভাবে সূক্ষ্মভাবে দেওয়া থাকে এবং ইয়ারলি মেনশন করা থাকে যে আপনি গত অর্থ বছরে আপনাকে কত টাকা সরকার দিয়েছে,
কোন বাবদ কোন খাতে কত টাকা দিয়েছে জাস্ট দেখে দেখে অ্যামাউন্ট আপনি পূরণ করবেন, একেবারে আপনার জন্য ইজি হবে। এটা একটা হিডেন ট্রিক্স আপনাদের জন্য। তো এটা যখন আমরা পূরণ করব, পূরণ করার পর কিন্তু আমাদেরকে 7 কন্টিনিউয়ে যেতে হবে। তো 7 কন্টিনিউয়ে যাওয়ার পর আবার আমরা ব্যাক করব, আবার ইনকামে ব্যাক করব। কারণ কিসের জন্য ব্যাক করলাম, আমাদেরকে এমপ্লয়মেন্ট সামারিটা দেখতে হবে। এক নজরে আমরা যে পূরণ করলাম এটা এমপ্লয়মেন্ট সামারি আছে, সেই সামারিটা আমরা এখন দেখব। এই দেখেন এই সামারি, তার মানে আমি যে অদ্যাবধি 5টি বাই ডিফল্ট এবং 4টি অপশন মিলে মোট 9টি অপশনে আমি টাকা পেয়েছি। সেই টাকাগুলো কিন্তু এখানে জাস্ট সফটওয়্যার ইজিলি ক্যালকুলেট করেছে, এবং আমাদের জানার জন্য সুবিধার জন্য এখানে একটা সামারি আমরা দেখে নিতে পারি বা দেখা উচিত। কেন উচিত আমি বলতেছি, সেটা হচ্ছে এইখানে যখন আপনি দেখবেন টোটাল রেগুলার ইনকাম আপনি পেয়েছেন এত, আমি এত টাকা পেয়েছি, তো এইটা আপনার রেগুলার ইনকাম। তো এইটা কিন্তু আপনার এক্সপেন্ডিচারে যা খরচ দেখাতে হবে। এক্সপেন্ডিচারে কি যা আপনি অবশ্যই 5,53,596 হচ্ছে আমার মোট আর্নিং, মানে কি মোট টোটাল ইনকাম থেকে, এমপ্লয়মেন্ট থেকে, মানে চাকরি থেকে, জব থেকে। তো এর 3 ভাগ তো খরচ আপনাকে দেখাতে হবে, মিনিমাম 3 ভাগ খরচ আপনি দেখাবেন এক্সপেন্ডিচার অপশনে গিয়ে। এটা আপনাকে একটু টুকে রাখতে হবে, হয়তো বা না টুকে রাখলে এমনও খরচ দেখাতে পারেন, দেখা গেলো যে 5,53,000 অর্ধেক হয়ে গেছে, অথবা 5,53,000 ক্রস হয়ে গেছে। যাই হোক, এটা আপনার টুকে রাখলে আপনার সুবিধা হবে কি, আপনি খরচটা ওই অনুপাতে 3 ভাগ দেখাতে পারবেন। এটা 3 ভাগ দেখালে আপনার সুবিধা হবে, কিছু টাকা হাতে রাখলে অন্যান্য বাবদ আমরা সেই টাকাটা দেখাতে পারি। এক্সপেন্ডিচার অপশন অপশন অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অপশনে আমরা দেখাতে পাবো। তো আমরা এখন অনেক কিছু কেনাকাটা থাকে, তো মোটামুটি কিন্তু এই সেগমেন্টে আমাদের আরও কিছু বুঝার আছে, আপনাদের জ্ঞাতার্থে আমি একটু জানাই দিই। সেটা হচ্ছে প্রথমেরটা কিন্তু অ্যামাউন্ট, এটা দেখতেছেন এই যে এটা হচ্ছে সমস্ত কিছু অ্যামাউন্ট, সব কিছু। এ কলামটা হচ্ছে অ্যামাউন্ট। এবার বিতে যাব, ট্যাক্স এক্সেমশন পেয়েছি আমি, কর অব্যাহতি পেয়েছি। এখন কথা হলো কোন কোন খাতে আমি কর অব্যাহতি, মানে কর মওকুফ, কর মাপ পেলাম আমি। তো হাউস রেন্ট অ্যালাউন্স আমি পেয়েছি কর অব্যাহতি, মেডিকেল অ্যালাউন্সে পেয়েছি কর অব্যাহতি, এডুকেশন অ্যালাউন্সে কর অব্যাহতি পেয়েছি, তারপরে জিপিএফ ইন্টারেস্ট পুরোটাই কর অব্যাহতি পেয়েছি, টিফিন অ্যালাউন্সটা পেয়েছি কর অব্যাহতি, বাংলা নিউ ইয়ার কর অব্যাহতি পেয়েছি। এখন কথা হলো তাহলে আমার ট্যাক্সের আওতায় কী কী পড়লো, তাহলে 6টা আমি পেয়েছি কর অব্যাহতি, বাদবাকি 3টা আমার ট্যাক্সেবল ইনকাম হিসেবে পরিগণিত। সেগুলো কি কি, এই দেখেন এখানে গিয়ে দেখেন ট্যাক্সেবল ইনকাম। তার মানে সেগুলো আপনাদের জানার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্যাক্সের আওতায় পড়বে কী কী। তাহলে আমার খুবই সোজা, আপনার 12 মাসে মূল বেতন ট্যাক্সের আওতায়, 2টি বোনাস ট্যাক্সের আওতায়, ওই যে আমি বলেছিলাম স্পেশাল পে বিশেষ প্রণোদনা, সরকার কিন্তু যখন পে স্কেল মানে সময় মতো যখন দেয় না, তখন কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একটা 5% প্রণোদনা দিয়ে থাকে। সেই 5% প্রণোদনা কিন্তু এটা স্পেশাল পে হিসেবে পরিগণিত, এইটাও কিন্তু আপনার ট্যাক্সের আওতায় পড়বে। তাহলে মোট 3টি আর্নিংস কিন্তু এখানে ট্যাক্সের আওতায় পড়েছে। এখানে আমার হয়েছে 3,11,067। তো আমার কিন্তু বলেন তো আমার জিরো রিটার্ন না উইথ ট্যাক্স। তো আপনারা জানেন যে 3.5 লক্ষ টাকা ক্রস হওয়া মাত্রই একজন ব্যক্তিকে ন্যূনতম 3,000 ট্যাক্স, যদি সে সিটি কর্পোরেশনের বহির্ভূত কোনো রেসিডেন্সিয়াল আবাসিক একজন ব্যক্তি হয়ে থাকেন, ইনহেবিটেন্স হয়ে থাকেন, যদি মানে সিটি কর্পোরেশনের বাইরে, ন্যূনতম তার জন্য 3,000 টাকা কিন্তু কর ধার্য হয়ে যাবে যদি 3.5 লক্ষ টাকা ক্রস করে। আমারটা জিরো রিটার্ন, এই কারণে আমি 3,11,000, তার মানে 3.5 লক্ষ টাকার কাছে যায়নি বা পারও হয়নি। এই জন্য আজকের টপিক অফ ডিসকাশন ছিল, যে আজকের ভিডিওর টপিক ছিল জিরো রিটার্ন সরকারি চাকরিজীবীরা আমরা কীভাবে প্রিপেয়ার করব, প্রস্তুত করব, বা কী কী আমাদের প্রয়োজন হবে। তো মোটামুটি ইনকাম অপশনে এমপ্লয়মেন্ট সামারি কিন্তু হয়ে গেল। এখন আমরা রিবেট অপশনে যাব। এখন রিবেট অপশনে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে। আমি আগে বলেছি যে সরকারি চাকরিজীবীদের কিন্তু ইনভেস্টমেন্ট থাকে। তো রিবেটটাই মানে ইনভেস্টমেন্ট। অনেকে মনে করে হোয়াট ইজ রিবেট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট মানে কি আপনার সরকার কর্তৃক যে সমস্ত কিছুতে টাকা কর্তন করা হয় সেগুলো হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। পাশাপাশি কিছু বিভিন্ন সেক্টরে আমরা টাকা রাখি।
পাবলিক সেক্টরে আর কি, যাই হোক নন পাবলিক সেক্টরে আমরা টাকা রাখি, সেগুলো কী কী, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আপনার থাকে, এটা একটা ইনভেস্টমেন্ট, ক্লিক করে তার তথ্য দিবেন, রাইট চিহ্ন দিয়ে তার তথ্য দিবেন। ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস তো সব প্রায় বেশিরভাগই থাকে, কারণ অনেকেরই ডিপিএস থাকে, সে ডিপিএসের ইনফরমেশনটা দিবেন। ডিপিএসের ইনফরমেশনটা আপনি ব্যাংক থেকে, কিন্তু যে ব্যাংকে আপনার ডিপিএস আছে সে ব্যাংক থেকে কিন্তু ডিপিএস স্টেটমেন্টটা তুলে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। যে কারণ ডিপিএস স্টেটমেন্টে আপনার সব কিছু থাকে, যে আপনি গত অর্থবছরে কত টাকা জমা দিয়েছেন, কত টাকা তারা টিডিএস কাটলো বা ট্যাক্স কাটলো বা ভ্যাট নিয়েছে, কত টাকা, যাই হোক সমস্ত কিছু কিন্তু আপনার ওই স্টেটমেন্টে থাকে, ডিপিএস স্টেটমেন্ট। অ্যাপ্রুভড সঞ্চয়পত্র, হ্যাঁ আপনার যদি সঞ্চয়পত্র কেনা থাকে তো অবশ্যই ক্লিক করবেন, অনেকেরই সঞ্চয়পত্র কেনা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট। তো আপনারা ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, যাই হোক যাকে বলে নাকি, এগুলো যদি থাকে আপনি ক্লিক দিবেন। আপনি যদি আপনার শেয়ার যদি কেনা থাকে, কারণ অনেকে আমরা শেয়ার কিনে থাকি, তো সেক্ষেত্রে তার তথ্য দিবেন। আর জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা তো সরকারি চাকরিজীবীদের কম্পালসারি, তো এটার তথ্য আপনি দিবেন, জাস্ট অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং কন্ট্রিবিউশন আপনার গত অর্থ বছরে কত হয়েছে, অবদান গত অর্থ বছরে মানে 12 মাসে আপনার কত টাকা চাঁদা দিয়েছেন মনে রাখবেন, এটা কিন্তু কন্ট্রিবিউশন। অনেকে কিন্তু আমাকে জাস্ট মেসেজ করে যে আমরা যে রিবেট অপশনে বা ইনভেস্টমেন্ট অপশনে কি পুরোটাই দেখাবো নাকি, না আমি তাদের জ্ঞাতার্থে বলছি, এবং আপনাদের যারা নতুন ভিডিও দেখছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে এটা কিন্তু গত অর্থ বছরে হবে। তো আমরা এখন চলে যাব আরপিএফএ, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা যদি আপনার জন্য প্রযোজ্য হয় তো অবশ্যই দিবেন। অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, এটা কোন ফান্ড আমি নিজেও জানি না, এই যে সুপার অ্যানুয়েশন ফান্ডটা যে কী, তো যাই হোক যদি আপনার জন্য প্রযোজ্য হয় আপনি দিবেন, এটা নিয়ে আমি তেমন কোনো মানে ডিটেলস কোনো তথ্য পাইনি। তারপরে হ্যাঁ, অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমাদের কিন্তু কল্যাণ ভাতা কাটে, মানে বেনেভোলেন্ট ফান্ড হিসেবে কিন্তু টাকা কাটে, তো এই হিসাবটাও কিন্তু এখানে দিতে হবে। আমাকে কেটেছে এত টাকা আমি দিয়েছি, আর নিচে কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নাই আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের, কিন্তু জিরো দিতে হবে, জিরো না দিলে আপনার কিন্তু পরবর্তীতে 7 কন্টিনিউ দিতে দেবেন, অনেক হয়তো বা জিরো দেন না, কিন্তু জিরো দিতে হবে, আদারওয়াইজ 7 কন্টিনিউ নেবে না। জাকাত ফান্ডে যদি আপনি জাকাত দিয়ে থাকেন তার তথ্য দিবেন, ব্যাস আর কিছু নয়। আর আদার্সে যদি পড়ে থাকে, দেখা গেছে যে আপনার আদার্সের মধ্যে সাধারণত অনেক কিছু থাকে, দেখেন ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, এটা আমরা জানি না, ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও, এগুলো জাস্ট আদার্সের মধ্যে আমাদের এগুলো পড়বে না, এটা একটা অনেক জটিল ব্যাপার, আমরা ওদিক যাব না, জাস্ট আমাদের মধ্যে ওই যে উপরে যেগুলো কয়েকটি অপশন আছে সেগুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল হয় জেনারেলি। তো আমরা এখন চলে যাবো 7 কন্টিনিউ। হ্যাঁ, এক্সপেন্ডিচার একটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে আপনি যখন IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি যখন এখানে ইয়েস ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ডিটেলস একটা তথ্য এখানে দিতে হবে, আপনার সারা গত অর্থ বছরে যত এক্সপেন্ডিচার হয়েছে, আপনার খরচ হয়েছে। আর আপনি যদি নো দেন তাহলে সামগ্রিক একটা মানে টোটাল একটা অ্যামাউন্ট শুধু দিতে হবে, ভাগ করে দেওয়ার দরকার নেই। আমি যেহেতু ইয়েস দিয়েছি, আমি ডিটেলসই পছন্দ করি, তো আমিও সাজেস্ট করবো আপনারা একটু কষ্ট করে হলেও ডিটেলস দিবেন এক্সপেন্ডিচারটা। তো কী কী অপশন থাকে, অপশনগুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। তো এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়ালস একটা অ্যামাউন্ট দিবেন। এখানে মনে রাখবেন ওই যে আমরা সামারি এমপ্লয়মেন্ট সামারিতে দেখলাম না 5,53,096 না 9,096, যাই হোক ওই টাকাটা কিন্তু আমাদের টোটাল আর্নিং চাকরি করে আর কি। তো ওই টাকাটা কিন্তু 3 ভাগ এখানে খরচ দেখাবেন, আর কিছু টাকা হাতে রাখবেন, মনে রাখবেন। তো অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, অনেকে মনে করতে পারেন কি ব্যাপার, এখানে টাকাটা আসলো কীভাবে, এখানে তো লেখা কোনো অপশন নেই। এটা যখন এই যে চিহ্নটা দেখবেন, এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টের চিহ্ন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে দুটো অপশন চলে এসেছে। ড্রাইভার স্যালারি, আপনার যদি কার গাড়ি থাকে তার তো অবশ্যই ড্রাইভারের স্যালারি দিতে হয়, না থাকলেও কিন্তু যদি আপনার মোটর সাইকেলও থাকে তা কিন্তু জ্বালানি এবং কি মেইনটেনেন্স খরচ থাকে, মেরামত রিপেয়ার সব বাকি করতে হয়, আমাকেও করতে হয়, আমারও গাড়ি আছে মোটরসাইকেল, কিন্তু সারা বছর কিন্তু আমাকেও এখানে একটা মেইনটেনেন্স খরচ থাকে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের হয়, সেটা দিয়ে দেবেন। আর আদার ট্রান্সপোর্টেশন, যাতায়াত খরচ যদি আপনার থাকে, সবাই তো সাধারণত যাতায়াত করে, এদিক ওদিক ছোটাছুটি করে বিভিন্ন পারপাজে, তো সেটা দিবেন। এটা আমি ড্রপ ডাউনটা বন্ধ করলাম। এবার আমরা চলে যাব হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স। তো এটা ড্রপ ডাউন লিস্টে আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতেছি ইলেকট্রিসিটি আছে, অবশ্যই আমরা ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকি,
গ্যাস, ওয়াটার, সোয়ার, গার্বেজ, হ্যাঁ এগুলো আমাদের থাকে। কত খরচ, জাস্ট খরচটা আপনারা দিয়ে দেবেন। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন, হ্যাঁ সব কয়টারই আমাদের কিন্তু প্রয়োজন। ফোনের কিন্তু আমাদের ব্যালেন্স কিনতে হয়, ইন্টারনেট চালাতে কিন্তু জিবি কিনতে হয়, স্পেশালি এখন গ্রামে গ্রামে ওয়াইফাই ঢুকে গেছে, তারও কিন্তু একটা মাসিক চার্জ আছে, সেটা দিতে হয়, সেটা কিন্তু ইন্টারনেট খরচ। টিভি চ্যানেলস, তো টিভি চ্যানেলের জন্য অনেকে কিন্তু আমরা আকাশ ব্যবহার করি, D2H সার্ভিস ব্যবহার করি, তো সেটার কিন্তু একটা মাসিক সাবস্ক্রিপশন আছে। আর যারা ডিশের লাইন ব্যবহার করেন তাদেরও কিন্তু একটা সাবস্ক্রিপশন আছে। যাই হোক, তো এটা কিন্তু 12 মাস এটা দিয়ে দেবেন। আর হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্স, তো আপনার যদি গৃহ পরিচারিকা থাকে, মানে কাজের লোক থাকে, অথবা না থাকলেও যদি অন্য খরচ থাকে, সেটা আপনি কিছু খরচটা দিয়ে দিবেন এখানে। তো এটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে কাজ হয়ে গেল। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স, হ্যাঁ উৎসব আর কি যাকে বলা হয়। তো ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস তো আমাদের থাকে। আমাদের 3টি ফেস্টিভ্যাল আছে, আপনারা জানেন কোন কোন 3টি? মহা ফেস্টিভ্যাল আর কি যাকে বলে, 2টি ঈদ আর একটি আমাদের বাংলা নববর্ষ, যার জন্য আমরা টাকা পাই, বোনাস পাই, মনে রাখবেন। টাকা যেহেতু আমরা পাচ্ছি, তার মানে ওই উৎসবগুলোই আমাদের জন্য বড় উৎসব। তো ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, হলিডে এটসেট্রা, যদি দেশে বিদেশে যদি আপনি ট্যুর করে থাকেন বিভিন্ন পারপাজে, সেটা হোক হলিডে, ছুটি কাটাতে যান, ট্যুরে যান, সে সংক্রান্ত একটা খরচ আছেই, তো সেটা আপনি দিবেন। ফিলান্থ্রপি, মানবতা কল্যাণের জন্য, কিছুদিন আগে বন্যার্থদের জন্য আমরা সবাই সাহায্য করেছি, কেউ মোটা অঙ্কে সাহায্য করতে পারেন, যাই হোক এই বছর, গত অর্থ বছর, সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। আদার্স স্পেশাল এক্সপেন্স, আরও যদি বিশেষ কোনো খরচ থাকে সেটাও উল্লেখ করবেন, এখানে আমি উল্লেখ করেছি। তো এটা ড্রপডাউন বন্ধ করলাম। ড্রপডাউন বন্ধ করলে কিন্তু টোটালটা উপরে চলে আসে, দেখেন এগুলো কিন্তু টোটাল, প্রত্যেকটা সেগমেন্টের 3টি বা 4টি অপশন আছে। অপশনগুলো যদি ড্রপডাউন ক্লোজ করেন তখন কিন্তু টোটালটা দেখাবে, দেখেন টোটাল দেখাচ্ছে। আমি কোথায় ছিলাম? ফেস্টিভ্যালে, হ্যাঁ মনে রাখবেন। তাছাড়াও কিন্তু এনি আদার এক্সপেন্সে ঘর আছে। আপনি যদি মনে করেন যে আরও খরচ হয়েছে আমার, সেখানে এখানে বসাতে পারেন। তো আমার এখানে টোটাল এক্সপেন্স দেখাচ্ছে 4,76,000, তার মানে 5,53,000 কাছাকাছি, 3 ভাগ প্রায়। ট্যাক্স, এখন আমরা চলে যাব ট্যাক্স, চার্জেস এটসেট্রা পেইড ডিউরিং 1 জুলাই 2023 টু 13 জুন 2024। এখানে বলছি গত অর্থ বছরে যদি কোনো আপনি অ্যাডভান্স কোনো ট্যাক্স দিয়ে থাকেন বিভিন্ন সোর্সে, বা সোর্স ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে সেই তথ্যগুলো দিবেন, এখানে সেই তথ্যগুলো দিবেন। পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ আর আদার অ্যামাউন্টস যদি থাকে, সেখানে এটা কত টাকা খরচ হয়েছে সেগুলো দিবেন। আর ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, হ্যাঁ আপনি ব্যক্তিগত লোন নিয়েছেন, তার ইন্টারেস্টটা শোধ করতে হয়েছে, যদি ইন্টারেস্ট শোধ করতে হয়, সে কত টাকা ইন্টারেস্ট দিলেন মানুষকে, পার্সোনাল লোনে বাবদ কত টাকা দিলেন, সেটা তথ্যটা এখানে দিবেন। আর ইনভায়রনমেন্টাল সারচার্জ, এখন ইনভায়রনমেন্টাল পরিবেশগত সারচার্জ যদি মধ্যে আপনি ইনক্লুড থাকে আপনার কোনো বিষয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সেই খরচটা এখানে দিয়ে আপনার সামগ্রিক এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স হবে। অ্যান্ড ট্যাক্স এবং খরচ বার্ষিক যেটা আপনার দাঁড়াবে সেটা এটা। তো আমার এটা দাঁড়িয়েছে 4,76,000, এটা আমার দাঁড়িয়েছে। তো আমরা এখন 7 কন্টিনিউ যাব। আচ্ছা, আমরা কিন্তু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিতে এসেছি, খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট। প্রথমে অ্যাসেটস, এখানে একটা কোটেশন আছে, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অফ অ্যানুয়াল ইয়ার 2023-24। তো মনে রাখবেন 2023-24 সালেরই কিন্তু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি দিতে হবে। আপনি যদি পুরাতন হন, করদাতা হন, তো অবশ্যই কিন্তু এই বছরে কি কি আপনি নতুন সংযোজন হয়েছে সেটাকে এখানে আর নতুন হলে তো কোনো কথা নেই। পুরাতন যদি আপনি একজন ট্যাক্স হন আর কি, রিটার্ন দাতা হন, তাহলে কি হবে আপনার জন্য শুধু এই অর্থ বছরের জন্য অ্যাসেটস লাইব্রেরিজের জন্য আর কি এখানে তথ্য দিতে হবে। তো নতুন হলে কিন্তু আপনার এক জায়গাতে আপনাকে একটু তথ্য দেখাতে হবে, সেখানে আমি পরে বলছি। তো বিজনেস ক্যাপিটাল মানে এক জায়গাতে আপনার হচ্ছে মোট নেট ওয়েলথ আর কি দেখাতে হবে। নেট ওয়েলথ না দেখালে কিন্তু এখানে ঝামেলা হবে, সেটা আমি পরে বলছি। তো এখানে বিজনেস ক্যাপিটাল যদি আপনার ব্যবসায়ী মূলধন থাকে,
সেক্ষেত্রে ক্লিক করে তথ্য দিবেন। নন এগ্রিকালচার প্রপার্টি বলতে কী বোঝাচ্ছে? তো অবশ্যই আমরা ডেসক্রিপশনটা পড়ে নেই। ডেসক্রিপশন অফ ইউর অল নন এগ্রিকালচার টেঞ্জিবল প্রপার্টি আদার দ্যান দ্যাট ইউজড ইন ইউর সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস অর প্রফেশনাল সাচ এস ল্যান্ড, প্লট, অ্যাপার্টমেন্ট অ্যান্ড আদার হাউস প্রপার্টি, মানে গৃহ সম্পদ আর কি যাকে বলে নন এগ্রিকালচার, মানে বাড়িঘরের তথ্য এখানে দিতে হবে, বাড়িঘরের জমি জমার তথ্য আর কি। অথবা যদি বাগান থাকে, মানে ল্যান্ড, প্লট, অ্যাপার্টমেন্ট অ্যান্ড আদার হাউস প্রপার্টি এগুলো যদি থাকে। এবার নন এগ্রিকালচার প্রপার্টি হিসাবে আমি দেখেছি আমার বাড়ি ঘরের সম্পত্তি দেখেছি, বাড়ি ঘর মানে গৃহ সম্পত্তি দেখাচ্ছি আর কি, বাড়িটা দেখেছি। আর অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি হিসেবে আপনাদের অ্যাপ্লিকেবল হয়ে দিবেন। এখন এগ্রিকালচার প্রপার্টি আমার কৃষি সম্পত্তি তেমন নেই, যেখানে অনেকে থাকতে পারে, আমি এখানে দেইনি। তো এখানে আমরা যদি এখানে কারসারটা রাখি তাহলে আমরা কৃষি সম্পত্তি বলতে কী বুঝি সেটাই সংক্রান্ত একটা ডেফিনেশন পাবো। লোকেশন, ডেসক্রিপশন অ্যান্ড এরিয়া অফ ল্যান্ড ইউজড এক্সক্লুসিভলি ফর এগ্রিকালচারাল পারপোজ। এখানে বলতেছে যে কৃষিক্ষেত্রে আপনার কোনো জমি যদি থাকে, অবশ্যই সেটা মানে চাষ হচ্ছে আর কি, সেইটার জন্য। তো তারপরে আমরা যাবো ফিনান্সিয়াল অ্যাসেটস। তো ফিনান্সিয়াল অ্যাসেটস জিনিসটা আবার কি? খুবই সোজা। ফিনান্সিয়াল অ্যাসেটস ইনক্লুড ইউর শেয়ার্স, বন্ডস, সেভিংস সার্টিফিকেটস অ্যান্ড সিকিউরিটিজ, সেভিংস অ্যান্ড ডিপোজিট স্কিমস সাচ এস ডিপিএস অ্যান্ড এফডিআর। হ্যাঁ, এইখানে এফডিআর লোন গিভেন টু আদার্স, এটা তার মধ্যে পড়ে আর কি। এখন অনেকে ডিপিএস এবং এফডিআর এর তথ্য খুঁজে পান না। তো ফিনান্সিয়াল অ্যাসেটসে কিন্তু আপনাকে এই সমস্ত কিছু দিতে হবে, কিন্তু নিজে আমাদের অপশনগুলো দেখতে পাচ্ছি, হয়তোবা যখন টিক দিবেন না তখন কিন্তু এগুলো দেখাবে না, মনে রাখবেন। এখন দেখাচ্ছে কারণ আমি টিক দিছি, কিন্তু যখন আপনি নতুন প্রবেশ করবেন এই পাতায় তখন কিন্তু টিক থাকবে না। কারণ অনেকে মনে করবেন কী ব্যাপার, এখানে এফডিআর নাই, ডিপিএস নাই, কী করবো এগুলো। তো ফিনান্সিয়াল অ্যাসেটসের মধ্যে কিন্তু সবগুলো পড়বে। যখনই ক্লিক করবেন সব কিছু বাড়াবে। যেমন আমি ক্লিক করেছি শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সার্টিফিকেটস, ইউনিটি সার্টিফিকেটস, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, আইবন, ডিপিএস, লোন গিভেন টু আদার্স, সব কিছু চলে এসেছে। আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা অবশ্যই ক্লিক করবেন এখানে। হ্যাঁ, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ডে চলে আসবো। প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ যাকে বলা হয়, সকল সরকারি কর্মচারী আছে। তো এখানে পার্টিকুলারসে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। হ্যাঁ, ব্যালেন্স অ্যামাউন্ট, তো ব্যালেন্স মানে বুঝতেছেনই তো, মোবাইল ব্যালেন্সে কি আমাদেরকে কি মানে 15 দিনের ব্যালেন্স দেখায় নাকি, মানে এ সমস্ত ব্যালেন্সই দেখায় যে আমার মানে মোট কত টাকা জমা আছে। তো সেই উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এখানে আপনার কিন্তু অদ্যাবধি আপনার জিপিএফ কত টাকা জমেছে সমস্ত তথ্যটা এখানে দিতে হবে। কারণ ওখানে অনেকে আমাকে প্রশ্ন করেন, মেসেজ করেন বা কী বলে কমেন্টস করেন যে আসলে স্যার এখান থেকে কী বসাবো আমরা, এখানে কি 12 মাস বসাবো না সম্পূর্ণ বসাবো। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অ্যামাউন্ট মানে হচ্ছে ব্যালেন্স, পুরো ব্যালেন্সটাই দেখাতে হবে এখানে, এটা মনে রাখবেন আপনারা। এটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, অনেকে কিন্তু ভুলভাল করে বা বুঝতে পারেন না। আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে আপনার, অন্য ধরনের কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট, সেটা ক্লিক করে তথ্য দেবেন। এখন মোটর কারে চলে আসি। এখন গত 1 দিন না 2 দিন আগে, আজকে আমি ভিডিও করছি, 2-1 দিন আগে একজন কমেন্টস করছে একটা আমার ভিডিওতে যে স্যার মোটর সাইকেলের তথ্য কোথায় দিব তা তো দেখালেন না। তো এই যে মোটর কার, কারণ অনেকে অ্যাভয়েড করে, ধর আমার তো মোটর কার নাই, সেক্ষেত্রে আমার জন্য এটা নয়। কিন্তু নাইতে কি হয়েছে আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আপনার মোটরসাইকেল তো আছে, এর ভিতরেই মোটরসাইকেল আছে। জাস্ট যিনি কমেন্টস করছেন তিনি হয়তো বুঝতে পারেননি, এর আগেও আমি ভিডিও আছে এই সংক্রান্ত, বা ওই ভিডিওতে আমার করা আসছিল কি না আমি জানি না, হয়তো বা নাও থাকতে পারে। তো সব ভিডিওতে আমার এই সেগমেন্টটা মনে থাকে না। তো আজকে আমি মনে করে দিচ্ছি যে আসলে এই মোটর কারের ভিতরে আপনার মোটরসাইকেল তথ্য দিতে হবে। ধরেন আমি ক্লিক করেছি, আমার ব্যক্তিগত মোটরসাইকেল আছে, তো ক্লিক করেছি, দেখেন আমি এখন টাইপ অফ পার্টিকুলার্সে যাব। দেখেন ড্রপডাউন লিস্টে ক্লিক করব, প্রথমেই মোটরসাইকেল। ভাবা যায়, ইচ্ছা করে তো কারটাই আগে থাকতো, কিন্তু প্রথমেই তো মোটরসাইকেল, এইখানেই মোটরসাইকেল। আশা করি বুঝাতে পেরেছি। তো মোটর কারের ভিতরেই মোটরসাইকেল মনে রাখবেন।
গোল্ড যদি কিনে থাকেন, ডায়মন্ড, ফার্নিচার কিনে থাকলে দিবেন, আদার অ্যাসেট যদি সিগনিফিকেন্ট নির্দিষ্ট ভ্যালুর হয়ে থাকে দিবেন, অন্য ধরনের সম্পদ যদি থাকে, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস আমি দিয়েছি, কারণ কিছু মানুষের কিছু মানে ক্যাশ হ্যান্ডে থাকে, হাতে দেখিয়েছি আমি, আপনার ব্যাংকে থাকতে পারে, ব্যাংকেও দেখাতে পারেন, আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স ব্যাংকে দেখাতে পারেন, অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, সেটা বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো সম্পদ থাকে সেটা দেখাবেন। এবার চলে আসি আমরা লায়াবিলিটিসে। অ্যাসেটসের কিন্তু আমার ডেসক্রিপশন শেষ, আমরা এখন লায়াবিলিটিসে আসব। লায়াবিলিটিস মানে তো কি, দায়বদ্ধতা, মানে কি ঋণ, লোন। এখন এটিও কিন্তু আমাকে অনেকেই প্রায় 15-20 জন বা তারও বেশি, যাকে নিয়ারলি 50 জনের মতো কমেন্টস করেছে যে লোনের তথ্য আমি কোথায় দিব। তো এইখানে জিনিসটা কিন্তু ড্রপডাউন লিস্টটা ক্লোজ অবস্থায় থাকে। জাস্ট যখন আপনি ড্রপডাউনে মনে রাখতে হবে হোয়াট ইজ লায়াবিলিটিস। আমাদের সমস্যাটা কি, আমরা কিন্তু এই যে পেজের ইয়েগুলো কি বলে ইংরেজি অপশনগুলো কিন্তু একটু মানে একটু বোঝার চেষ্টা করি না। লায়াবিলিটিস মানে দায়বদ্ধতা মানে ঋণ, লোন। তো দেখেন এখানে 3টি অপশন, যখন আপনি ড্রপডাউন লিস্টে ক্লিক করবেন তখন 3টি অপশন বেরোবে। সেটা হচ্ছে বরোয়িং ফ্রম ব্যাঙ্ক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। যদি আপনি কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে অর্থ যারা নিয়ে কারবার করে, ব্যাংক অথবা আদার অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন, সেটা প্রথমটাই ক্লিক করবেন। আর একটা আছে আনসিকিউরড লোন। এই আনসিকিউরড লোনটা হচ্ছে পার্সোনাল লোন, যাকে বলা হয় পার্সন টু পার্সন, মানে আপনি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে লোনটা নিলেন, সেটাকে আনসিকিউরড লোন বলে। কিন্তু এক্ষেত্রে কিছু জানা দরকার, সেটা কিছু ব্যাপার আছে। এনি লোন টেকেন ফ্রম নন ইনস্টিটিউশনাল সোর্স সাসেস ফ্রম ইউর স্পাউস অর প্যারেন্টস, সিবলিং, রিলেটিভ, ফ্রেন্ডস, আপনি যার কাছে লোন নেন না কেন সেটাই পার্সোনাল লোন, মানে আনসিকিউরড লোন। কিন্তু কথা হচ্ছে আপনার যদি আপনাকে যে লোন দিচ্ছে সে যদি আপনার কে হয়, দেখেন অ্যাটেনশন, ইফ দ্য লোন প্রোভাইডার ইজ সামওয়ান আদার দেন ইউর প্যারেন্টস, স্পাউস, তার মানে কি স্বামী স্ত্রী যদি আপনাকে লোন দিয়ে থাকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, যাই হোক, সেক্ষেত্রে সেই লোনের পরিমাণ হবে 5 লক্ষ টাকার বেশি হবে না। টোটাল অ্যালাউয়েবল লোন টেকিং লিমিট হবে 5 লাখ টাকা। এই জায়গাতে একটু রহস্য আছে, হিডেন টিপস আছে, তো এটা আপনাদেরকে আমি উন্মোচন করে দিলাম রহস্যটা, তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর সাধারণত এই দুটি লোনেই আমরা করি। আর অন্য ধরনের লোন থাকলে ওভারড্রাফট, এই জাতীয় কোনো লোন থাকলে সেটা এটা নিচে আপনি ক্লিক করবেন। সাধারণত উপরের দুটি লোন আমরা বেশি নিয়ে থাকি। তো আমার কিন্তু কোনো লোন নেই, আমারটা যার কারণে পূরণ করার প্রয়োজন হয়নি। তো আদার আউটফ্লো মানে খরচ, মনে রাখবেন। আউটফ্লো মানে কি বের হয়ে যাচ্ছে, খরচ যাকে বলে। তো আউটফ্লোর মধ্যে একটাই শুধু আমাদের জন্য প্রযোজ্য হয়েছে, বাই ডিফল্ট চলে এসেছে, দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, যেটা বার্ষিক জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য খরচ হয়েছে অ্যাকচুয়ালি সেটা। তো আমরা এখন চলে যাব পরবর্তী অপশনে। দেখেন এইগুলো ফিরে আমরা নিজেরাই অপশন ক্লিক করে তথ্য দিতে পারি, কিন্তু 1 নম্বর তথ্যটি বাই ডিফল্ট চলে এসেছে আমাদের ওই এক্সপেন্ডিচার পেজ থেকে। এক্সপেন্ডিচার পেজে কিন্তু আমরা দেখেছি এই অ্যামাউন্টটা। তো লোন ডিডাকশন আদার এক্সপেন্স, লস ডিডাকশন আদার এক্সপেন্স, আপনার যদি কোনো লস হয়ে থাকে অথবা কোনো কিছু আপনি বাদ দিতে চাচ্ছেন, মানে আপনার ইয়ার থেকে ডিডাকশন করতে যাচ্ছেন, অথবা কোনো অন্য ধরনের খরচ থাকে, সেটা আপনি এটাতে ক্লিক করে দিবেন। সেটা কি আমরা একটু দেখে নেই, লিখি অল লসেস ইন দ্য নেচার অফ নন বিজনেস, ফর এক্সাম্পল ইউ সোল্ড ইউর পার্সোনাল কার অ্যাট এ লোয়ার দেন পারচেস প্রাইস। এখানে বলতেছি আপনি লস খাইছেন, আপনি ধরেন আপনার কারটা বেচে দিলেন, কিন্তু আপনি কারটা বেচলেন, কিন্তু বেচলেন 32 লাখ টাকা, কিনেছেন 32 লাখ টাকা দিয়ে আর বেচলেন 25 লাখ টাকা, তার মানে 7 লক্ষ টাকা কই গেল, এটা লস না, সেটা বোঝাচ্ছে এখানে। অর ইউ মে হ্যাভ রিয়েলাইজ লস ইন শেয়ার ট্রান্সফার, দেখা যাচ্ছে আপনি শেয়ার কিনেছেন, শেয়ার ট্রান্সফার করে বিক্রি করে আপনি লস খেলেন, মানে তারপরে আরও ডিডাকশন আছে অ্যান্ড চার্জেস, ফর এক্সাম্পল ব্যাঙ্ক চার্জেস অ্যান্ড বিও অ্যাকাউন্ট ফিজ অ্যান্ড চার্জেস, যত প্রকার চার্জ আছে আর কি, মানে এক্সপেন্স আপনার হয়েছে সেটা এখানে দিতে পারেন।
এখানে স্পষ্ট লেখা আছে ব্যাংক চার্জেস, ইন্টারেস্ট, বিও অ্যাকাউন্ট, ফিজ, চার্জ অ্যান্ড অল এক্সপেন্সেস, ফর এক্সাম্পল স্পেশাল ফিলান্থ্রপিক এক্সপেন্সেস। আপনি যদি কোনো বিশেষ মানবতা কল্যাণে বড় ধরনের দান দিয়ে থাকেন, সেটা দ্যাট আর নট কভার্ড ইন অ্যানুয়াল লিভিং, যেটা আমরা ওই যে বার্ষিক জীবনযাত্রার মান নির্বাহের জন্য ব্যবহার মানে খরচ করিনি, ওখানে যেহেতু আমরা খরচ করিনি দেখাইনি, আপনি এখানে খরচটা দেখাতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গিফট আসলো, গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। আপনি যদি কোনো কাউকে গিফট বা ডোনেশন বা কন্ট্রিবিউশন আপনার কারো ক্ষেত্রে আপনার হয়ে থাকে, দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে তথ্য দিবেন। এটা যদি আমরা পড়ে নেই, অল গিফটস, ফর এক্সাম্পল গিফট টু স্পাউস, সিবলিং টু প্যারেন্টস, অল ডোনেশনস অ্যান্ড অল কন্ট্রিবিউশন, এগুলি আর কি আগেরটাই তথ্য আর কি। এগুলো কিন্তু আমার গেল আউটফ্লো। আউটফ্লো আমার একটাই, এই দুটি আমার জন্য অ্যাপ্লিকেবল নয়, প্রযোজ্য নয়। সোর্সেস অফ ফান্ডে আমরা চলে যাবো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট। এটি বাই ডিফল্ট চলে এসেছে দুইটি, বাই ডিফল্ট চলে এসেছে দুটি। যখন দেখবেন যে এগুলো অ্যাশ কালারের থাকবে ঘরগুলো, সেগুলো কিন্তু বাই ডিফল্ট চলে এসেছে। ইনকাম শোন ইন দ্য রিটার্ন, তার মানে 3,11,000, আপনার মনে আছে কিনা, 3,11,000 কিন্তু আমার কি হয়েছিল, ট্যাক্সেবল ইনকাম হয়েছিল, ইনকাম শোন হয়েছে আর কি, প্রদর্শিত হয়েছে। এটা আমার ট্যাক্সেবল ইনকাম, কিন্তু আমার জিরো রিটার্ন, কারণ আমি 3.5 লক্ষ টাকা খরচ করিনি। এবার চলে যাবো ট্যাক্স এক্সেমশন। আমার কিন্তু অনেক টাকা ট্যাক্স এক্সেমশন বেশি, 2,42,529 টাকা কিন্তু আমার কর অব্যাহতি পেয়েছি, কর মওকুফ পেয়েছি। তো যে খুব ইম্পর্টেন্ট একটা, ওই যে আমরা যে ইনভেস্টমেন্ট করেছি আমি রিবেট অপশনে গিয়ে এটা তথ্য দিয়েছি, যার কারণে ওই বিভিন্ন সেগমেন্ট থেকে এখানে চলে এসেছে ট্যাক্স এক্সেমশনটা। তো আদার রিসিপ্ট, এখানে কথা হচ্ছে আদার রিসিপ্ট বলতে কি, আমি এই জায়গাটাতে জিপিএফের একটা অ্যামাউন্ট দিয়েছি, এই কারণে গত অর্থ বছর আমি আমার নিজের রিটার্নে জিপিএফের ব্যালেন্স দেখাইনি। যেহেতু এখানে জিপিএফের ব্যালেন্স দেখাইছি আমি, আপনাদেরকে জ্ঞাতার্থে বলি, সেক্ষেত্রে আমার অ্যাসেট কিন্তু বেড়ে গেছে। আমার অ্যাসেট যখন বেশি বাড়বে, তখন কিন্তু আমাকে সেই অ্যাসেটের সমন্বয় করার জন্য কিন্তু আদার রিসিপ্টে মানে সোর্স অফ ফান্ডে গিয়ে আমাকে মানে ফান্ডটাকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। আদারওয়াইজ আমি আপনাদেরকে ডাইরেক্ট নিচে নিয়ে যাই, এইখানে জিরো হবে না। এই দেখেন ডিফারেন্স, নিচে জিরো। তো এই জিরো যদি না করতে পারেন, তাহলে আপনার কিন্তু রিটার্ন কি ভুল, মানে রিটার্নটা ত্রুটিপূর্ণ। মনে রাখবেন, যেভাবে হোক জিরো করতে হবে, এই আর কি। তো এটার জন্য কিন্তু জাস্ট আমি এখানে আদার রিসিপ্ট দেখিয়েছি। আদারওয়াইজ কিন্তু এই যে দেখেন টোটাল ফান্ড আউটফ্লো এবং সোর্স অফ ফান্ড, দেখেন 15/31, 15/31/94, 15/31/094, 15/31/094। তার মানে এই দুই অ্যামাউন্ট কিন্তু সেম হতে হবে, একই হতে হবে, আদারওয়াইজ জিরো বনবে না। তার মানে কি, আমার ফান্ড আউটফ্লো যা হয়েছে, সোর্স অফ ফান্ডও সেম দেখাতে হবে না, তা না হলে কিন্তু দেখেন দুটা কিন্তু সেম হওয়ার কারণে এটা জিরো হয়েছে, মনে রাখবেন। এই জায়গাটা একটা হিডেন টিপস, হিডেন ট্রিক্স যাকে বলা হয়, যার কারণে আমি এই তথ্যটা দিয়েছি। তো আমি আদার রিসিপ্টে ছিলাম। এইবার চলে আসবো নতুন করদাতাদের জন্য, যারা জীবনে প্রথম এইবারই দিচ্ছেন। এইখানে এই তথ্যটা আমি দিয়েছি কি, গত বছরের রিটার্ন দেখে, নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। কিন্তু আপনাদের তো গত বছর নাই, আপনাদের তো প্রথম দিতে আসলেন, সেক্ষেত্রে এখানে কি করবেন, অবশ্যই এখানে আপনাদের একটা সামগ্রিক টোটাল যে নেট ওয়েলথ একটা হিসাব করে এখানে একটা ইনপুট করতে হবে। এখানে যদি ইনপুট না করেন, দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে 13,96,584, এটার অ্যামাউন্টটা মনে রাখবেন। এই সেম তথ্য কিন্তু এখান থেকে নিয়েছে, এই দেখেন নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার 13,96,584, দেখেন সেম অ্যামাউন্ট। এটা কিন্তু সবগুলোই কিন্তু কি নন চেঞ্জেবল, মানে চেঞ্জ হবে না, এটা বাই ডিফল্ট চলে এসেছে। এটা সামারি একটা, দেখেন এটা সামারি। তার মানে এটা প্রয়োজন আছে, এটা যদি আপনি এখানে কিছুই জিরো দেন, তাহলে এখানে জীবনে ডিফারেন্স মিলবে না, কারণ আপনার এই ঘরে কিছু তথ্য থাকতে হবে, আদারওয়াইজ সব কিছু একেবারে প্লাস মাইনাস হয়ে যাবে। তো আপনার যেহেতু নেট ওয়েলথ থাকেই, তো আসেই, তো সেখানে একটা তথ্য, এখানে একটা অ্যামাউন্ট দিবেন, দিলে এই জায়গাতে আপনার জিরো ডিফারেন্সে কোনো সমস্যা হবে না। তো এইখানে আমি একটু বুঝাই দিয়ে পরের পাতাতে চলে যাচ্ছি। গ্রোস ওয়েলথ,
এটা কিন্তু বাই ডিফল্ট চলে এসেছে। টোটাল লায়াবিলিটিতে আমার কোনো ঋণ নাই, তাই নেট ওয়েলথ দাঁড়ালো আমার এত। এটা কিন্তু আমার নেট ওয়েলথ। এই নেট ওয়েলথটা কিন্তু গত বছর মানে আমাকে নতুন রিটার্নে তুলতে হবে। আর নেট ওয়েলথ একটা লাস্ট ডেট তো প্রিভিয়াস ইনকাম ইয়ার এত, আর চেঞ্জ ইন ওয়েলথ এত। আমার একটু চেঞ্জ বেশি হয়েছে, বলেন তো কিসের জন্য? আমি যদি জিপিএফের পুরো ব্যালেন্সটাই দেখাচ্ছি, দেখেন এইটা 9,77,000 সামথিং, যাই হোক এই কারণে কিন্তু চেঞ্জটা বেশি আছে। তো সমস্যা চেঞ্জ হতেই পারে, কারণ যেহেতু তথ্য কিছু মিসিং হতেই পারে এখানে, এই জন্য চেঞ্জটা আপনাদের কিন্তু এত চেঞ্জ হবে না। আপনারা যদি রেগুলার তথ্যটা জিপিএফ তথ্যটা দিয়ে থাকেন, চেঞ্জ অল্প হবে, দেখা যাচ্ছে 1 লক্ষ 2 লক্ষ 50,000 60,000 যায়, চেঞ্জ অল্প হয়ে থাকে এখানে। তো আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার 4,76,000। এটা কিন্তু ওই যে আপনার ইয়ার থেকে আসলে মনে আছে কি না, ওই লিভিং এক্সপেন্ডিচার ইয়েটা কিন্তু আমরা যদি এখানে যাই, এই যে দেখেন লিভিং এক্সপেন্ডিচার, তো এটাই হচ্ছে গিয়ে টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে। এই অর্থ বছরে আমার জীবন জীবিকা মানের জন্য এটা খরচ হয়েছে, এক কথায় শেষ। এখন কথা হচ্ছে এই 15, 31, 94 এটা আসলো কোত্থেকে? এই দুটো যোগ করে 10, 55, 4, 76 মনে রাখবেন। চেঞ্জ হলো কত আর খরচ হয়েছে কত, দুটো মিলে 15, 31, 94। আর সোর্স অফ ফান্ড আমার আসলে মোট কত? সোর্স অফ ফান্ড ডাইরেক্ট ডিফল্ট ভাবে চলে এসেছে এই উপর থেকে। এই সোর্স অফ ফান্ড এই যে এই তিনটা 3, 2, 9 সব মিলে এখানে 15। সোর্স অফ ফান্ডের ক্যালকুলেশনটাই এখানে ডাইরেক্ট আলটিমেট এখানে বাই ডিফল্ট চলে এসেছে, সফটওয়্যার নিয়ে নিয়েছে। তারপরে কিন্তু জিরো হয়েছে, জিরো আদারওয়াইজ জিরো হতো না। তো জিরো না হলে আপনার কিন্তু রিটার্ন সম্পূর্ণ হবে না এবং ত্রুটি থেকে যাবে। জিরো হলে মনে করবেন যে রিটার্নটা একটা ইয়া পর্যায়ে এসেছে, মানে নির্ভুল পর্যায়ে এসেছে। তো আমরা এখন 7 কন্টিনিউ চলে যাব। এই পেজটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, দেখেন পেজটা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এখানে কিছুই নাই তেমন তথ্য, এখানে জাস্ট আপনি যা যা করেছেন তারই একটা সামারি দেখাচ্ছে। কিন্তু কিছু তথ্য এখানে আছে, কিছু একটা করার আছে, সেটা হচ্ছে আমি জাস্ট এইখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে কিন্তু আপনি রিটার্নের মানে করের আওতায় পড়েছেন কিনা স্পষ্ট দেখা যাবে। কোথায় দেখা যাবে এটা, সেটা আমরা সবার আগে দেখে নিই। মিনিমাম ট্যাক্স দেখেন 0, টোটাল অ্যামাউন্ট পেয়েবল দেখেন 0, পেয়েবল 0, সব জায়গাতে 0। তো এইখানে একটা কথা হচ্ছে এই জায়গাতে কিছু ব্যাপার আছে। এখন অনেকে আগে থেকেই অফিস কর্তৃক কেটে নিয়েছে, অফিস কর্তৃক দেখা গেছে যে আপনার 3,000 বা বার্ষিক দেখা গেল যে কিছু ট্যাক্স বিভিন্ন খাতে অফিস থেকে কেটে নেয়, মানে অ্যাডভান্স কোনো যদি ট্যাক্স দিয়ে থাকেন। এখানে কিন্তু প্রশ্ন করতেছে, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার? আপনি গত অর্থ বছরে যদি কোনো ধরনের অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে ইএস দিবেন। তারপর আবার ইএস দিলে কি হবে, আপনার লেজার পেজে নিয়ে যাবে। লেজার পেজে নিয়ে গিয়ে কি করবে, আপনি যে সেগমেন্টে ট্যাক্স দিয়েছেন বা ট্যাক্স কেটেছে আপনার, সেই সেগমেন্টে তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার পর দেখবেন এখানে যখন আসবেন তখন ওখানকার তথ্যগুলো বাই ডিফল্ট চলে এসেছে এখানে। এই যে দেখেন এখানে, এই যে এগুলো নিচে এগুলো, তখন আপনার ফাইনাল একটা ডিডাকশন হবে। এই যে ফাইনাল পেয়েবল হবে কত, মানে বাদ হয়ে তখন এখানে একটা আপনার অ্যামাউন্ট দাঁড়াবে। তো এই সংক্রান্ত ভিডিও আছে আমার, আপনার হচ্ছে লেজার পেজে গিয়ে আপনি কীভাবে কাজ করবেন। জাস্ট আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রায় ৭৭-এর কাছাকাছি ভিডিও আছে ইনকাম ট্যাক্সের উপর। তো সেগুলো দেখবেন, আপনার যে সমস্যায় উপনীত হবেন সেই সমস্যা সংক্রান্ত ভিডিও আছে ওখানে। জাস্ট আপনি ফাইন্ড আউট করবেন এবং ক্লিক করে দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। তো মোটামুটি দেখেন আমার কোনো পেয়েবল নাই, আমার কিন্তু 0 দেখেন, পেয়েবল 0 মানে 0 রিটার্ন। আমাদের যেটা আজকে টপিক ছিল, ভিডিও টপিক ছিল 0 রিটার্ন সাবমিশন গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য, সেটা। এখন কথা হচ্ছে সাবমিট করার আগে তো আপনি একবার তো এখানে চেক করবেন, তারপরেও এইখানে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করতেও পারেন, ক্লিক করে যেতে পারেন।
পাশাপাশি উপরে দেখেন রিটার্ন রিভিউ আছে, এখানেও ক্লিক করেও আপনি রিটার্নের চেহারাটা কেমন হলো সেটা দেখতে পারেন। তো আমরা চলেন নিচে থেকে চলে যাই, প্রসিড টু অনলাইন রিটার্ন। এটা কিন্তু রিটার্ন ভিউ সব ইংলিশ পেজে চলে এসেছে। দেখেন অদ্যাবধি আপনি যা যা ইনপুট দিয়েছেন 10টি পেজে তা কিন্তু দেখাবে এখন। দেখেন দেখেন তাহলে মোটামুটি এগুলো আপনি চেক করে নেবেন। এখন কথা হচ্ছে মনে করেন যে না আমার সব চেক করা হয়ে গেছে, আমি এখন সাবমিট করব। তো খুব ভালো কথা, সাবমিট করবেন কিভাবে সেটাও দেখে দিই। সাবমিট রিটার্নের পর এইখানে আপনার একটা ফাইনাল নোটিফিকেশন দেবে যে আর ইউ রিয়েলি ওয়ান্ট টু সাবমিট ইউর রিটার্ন। তখন অবশ্যই ইয়েস দেবেন, ইয়েস দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে, আপনাকে কনগ্র্যাচুলেশন জানাবে। এবং এটার একটা সুবিধা কি, আপনি তাৎক্ষণিকভাবে আপনি চালান ওই ই রিটার্ন ডাউনলোড করতে পারবেন। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টও তখনই ডাউনলোড করতে পারবেন। আর আপনার যদি ট্যাক্সের আওতায় পড়ে থাকেন সেই চালানও আপনি ডাউনলোড করতে পারবেন। তো সেটা কোথা থেকে পাবেন, এই যে ট্যাক্স রেকর্ড থেকে যাবেন, ট্যাক্স রেকর্ডে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন, রিটার্ন ডাউনলোড করতে পারবেন, চালান ডাউনলোড করতে পারবেন। এবং এই হিস্টোরিতে ক্লিক করে আপনি অতীতে সমস্ত পুরাতন রিটার্ন চালান সব কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। আমি চেষ্টা করেছি আমি যা জানি আপনাদেরকে শেখাতে, আপনাদেরকে জানাতে। তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আর আমার সাথে থাকা রিকোয়েস্ট জানিয়ে সাবস্ক্রিপশনের অনুরোধ জানিয়ে, মানে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সকলেই। আসসালামু আলাইকুম।